আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, ইংলিশ প্লাস একাডেমি চ্যানেলে তোমাদেরকে আবার স্বাগতম জানাচ্ছি। আশা করছি সকলে ভালো আছো। আজকে আমরা আলোচনা করব হিসাব বিজ্ঞান বিষয় নিয়ে, বিশেষ করে নবম এবং দশম শ্রেণীর জন্য আজকের ক্লাসটা। তো আমরা আজকে টোটাল যে আলোচনা, সে আলোচনাটা হচ্ছে হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা বেসিক কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তো এই বেসিক বিষয়গুলো আমরা আলোচনা করার মূল কারণ হচ্ছে, আমরা যদি এই বিষয়গুলো আমাদের জানা থাকে, তাহলে সেই ক্ষেত্রে হিসাব বিজ্ঞান বুঝতে আমাদের সুবিধা হবে এবং হিসাব বিজ্ঞানে ভালো মার্কস তুলতে আমরা সুবিধা পাবো। প্রিয় শিক্ষার্থীরা, শুরুতে আমরা প্রথম অধ্যায়ে চলে যাব। প্রথম অধ্যায়ে আমরা জানি হিসাব বিজ্ঞান পরিচিতি। সো প্রথম প্রশ্নটা হচ্ছে, আজকের এই আলোচনার মধ্য থেকে বিশেষ করে তোমরা এমসিকিউতে অনেক বেশি সুবিধা পাবে। তো আমরা প্রথমে জানবো হিসাব বিজ্ঞান কাকে বলে। আমরা খুব ইম্পর্টেন্ট বিষয়গুলো শুধুমাত্র এই ক্লাসগুলোতে রেখেছি। প্রথমে হিসাব বিজ্ঞান কাকে বলে। হিসাব বিজ্ঞান হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের যাবতীয় আর্থিক কার্যাবলী চিহ্নিতকরণ, লিপিবদ্ধকরণ, শ্রেণীবদ্ধকরণ এবং একটি নির্দিষ্ট সময়ে শেষে আর্থিক ফলাফল প্রদর্শন করা। তাহলে হিসাব বিজ্ঞানের মূল লক্ষ্য বা উদ্দেশ্য হচ্ছে একটি নির্দিষ্ট সময় শেষে আর্থিক ফলাফল প্রদর্শন করা। এই হিসাব বিজ্ঞানের জনক হচ্ছে লুকা পেসিওলি। তিনি একজন ইতালীয় গণিতবিদ। লুকা পেসিওলি একটি বিখ্যাত বই আছে, সে বইটার নাম হচ্ছে সুম্মা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিকা প্রপোর্শনালিটা। তিনি এই বইটি লিখেছেন 1994 সালে। আইএএসসি, এটার মিনিংটা কি? এটার মিনিংটা হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কমিটি। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা চলে যাব নিচের দিকে। তো দ্বিতীয় অধ্যায় থেকে আমরা যে বিষয়গুলো রেখেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রথমে দেখো, লেনদেন কাকে বলে। লেনদেন হচ্ছে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য ঘটনা যা ব্যবসায়ের আর্থিক অবস্থা পরিবর্তন করে, সেই সমস্ত ঘটনাকেই লেনদেন বলে। অর্থাৎ লেনদেন হচ্ছে সেটাই এমন কোনো ঘটনা যে ঘটনাটার সাথে কি আছে, যে অর্থের সম্পর্ক আছে, অর্থাৎ যেটা আর্থিক অঙ্কে পরিমাপযোগ্য এবং যা ব্যবসায় আর্থিক অবস্থা পরিবর্তন করে, তাকে আমরা লেনদেন বলবো। এবার চলে যাবো লেনদেন কত প্রকার। লেনদেন হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে বাহ্যিক লেনদেন, একটা হচ্ছে অভ্যন্তরীণ লেনদেন। এবার চলে যাবো হিসাব সমীকরণ কাকে বলে। প্রিয় শিক্ষার্থীরা, হিসাব সমীকরণ হচ্ছে, আমরা একটু আলোচনায় যাব। কোনো প্রতিষ্ঠানে একটি নির্দিষ্ট সময়ে মোট সম্পদের পরিমাণ মালিকানা সত্ত্ব ও বহির্দেয়ের সমান হবে। কি বলছে? মোট সম্পদের পরিমাণটা কার সমান হবে? মালিকানা সত্ত্ব ও বহির্দেয়ের সমান হবে। ওকে, ফাইন। তাহলে যে সমীকরণের মাধ্যমে এই সমতা প্রমাণ করা হয় তাকে হিসাব সমীকরণ বলে। ওকে, হিসাব সমীকরণটা কেমন? হিসাব সমীকরণ হচ্ছে এ সমান এল প্লাস ওই, যেখানে এ মানে হচ্ছে সম্পদ, আর এল মানে হচ্ছে দায়, এবং ওই মানে হচ্ছে ওনার সিকিউরিটি বা মালিকানা সত্ত্ব। এখানে এ সমান অ্যাসেট দেখতে পাচ্ছ, সম্পদ সমূহ, এল সমান হচ্ছে লায়াবিলিটিস, দায় সমূহ, ওই মানে ওনার সিকিউরিটি বা মালিকানা সত্ত্ব। প্রিয় শিক্ষার্থী, এবার শুরু যাব 5 হিসাব সমীকরণের বর্ধিত রূপ। হিসাব সমীকরণের বর্ধিত রূপ হচ্ছে, আমরা যদি দেখতে পাই, হিসাব সমীকরণের বর্ধিত হচ্ছে এ সমান এল প্লাস ওই। আমরা ওই ব্র্যাকেটে দেখতে পাচ্ছি সি প্লাস আর মাইনাস এক্স মাইনাস ডি। এখানে সি দিয়ে বোঝায় ক্যাপিটাল, আর দিয়ে বোঝায় রেভিনিউ, তারপর এক্স দিয়ে বোঝায় এক্সপেন্সেস এবং ডি দিয়ে বোঝায় ড্রয়িংস। তাহলে সি দিয়ে ক্যাপিটাল বোঝায় মূলধন, আর দিয়ে রেভিনিউ মানে আয়, এরপর এক্স এক্সপেন্সেস মানে হচ্ছে ব্যয়, এবং ড্রয়িংস মানে হচ্ছে উত্তোলন। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা একটু নিচে চলে যাব, দেখা যাক কি আছে। 6 নম্বরে লেখা আছে, মালিকানা সত্ত্বকে প্রভাবিত করে কয়টি উপাদান। আমরা জানি মালিকানা সত্ত্বকে 4টি উপাদান প্রভাবিত করে। কারা? একটা হচ্ছে মালিকের বিনিয়োগ, আরেকটা হচ্ছে আয়, আরেকটা হচ্ছে উত্তোলন, আরেকটা হচ্ছে ব্যয় বা খরচ। এবার 7 নম্বরে লেখা আছে, চালান কাকে বলে। চালান হলো পণ্য ক্রয় বিক্রয়ের একটি প্রামাণ্য দলিল। আমরা যে পণ্য ক্রয় করলাম বা বিক্রয় করলাম, এটা দলিল হচ্ছে চালান। বিক্রেতা যখন বাকিতে পণ্য ক্রয় করেন, তখন পণ্যের পূর্ণ বিবরণ সংবলিত যে লিখিত দলিল ক্রেতাকে হস্তান্তর করেন, তাকেই চালান বলা হয়। এখানে একটা বিষয় জেনে রাখা ভালো, সেটা হচ্ছে চালান কখনো নগদে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয় না। ওকে, ভাউচার কাকে বলে। ভাউচার হচ্ছে লেনদেনের যে প্রমাণপত্র ব্যবহৃত হয় তাকেই ভাউচার বলে। লেনদেনের যে প্রমাণপত্র ব্যবহার করা হয় তাকেই ভাউচার বলে।
এবার আমরা চলে যাব ভাউচার কত প্রকার। ভাউচার হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ডেবিট ভাউচার আর একটা হচ্ছে ক্রেডিট ভাউচার। ওকে, এবার চলে যাব ডেবিট ভাউচার কাকে বলে। পণ্য ক্রয় বা বিক্রয়ের পণ্য ক্রয় বা বিভিন্ন ব্যয়ের সপক্ষে যে ভাউচার ব্যবহৃত হয় তাকে ডেবিট ভাউচার বলে। একইভাবে ক্রেডিট ভাউচারের ক্ষেত্রে আমরা যে জানবো সেটা হচ্ছে পণ্য বিক্রয় বা বিভিন্ন আয়ের জন্য যেই ভাউচার ব্যবহার করা হয় তাকে ক্রেডিট ভাউচার বলে। ওকে, এবার চলে যাব ক্যাশ মেমো। প্রিয় শিক্ষার্থী, কিছুক্ষণ আগে বলেছিলাম বাকিতে ক্রয়ের ক্ষেত্রে শুধুমাত্র আমরা চালান ব্যবহার করতে থাকি, কিন্তু নগদ ক্রয়ের ক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে নগদ মূল্যে পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে যে দলিল ব্যবহার করা হয় তাকে ক্যাশ মেমো বলে। তাকে কি বলে? ক্যাশ মেমো। সাধারণত ক্যাশ মেমো 3 সেট তৈরি করা হয়। ক্যাশ মেমো কে তৈরি করেন? ক্যাশ মেমো বিক্রেতা তৈরি করেন। ডেবিট নোট কাকে বলে? ক্রেতা যখন কোনো সঙ্গত কারণে ক্রয়কৃত পণ্য বিক্রেতাকে ফেরত পাঠায় তখন উক্ত পণ্যের পূর্ণ বিবরণ যথা পরিমাপ, দর, মূল্য ইত্যাদি একখানি কাগজে লিখে বিক্রেতার কাছে প্রেরণ করে এবং বিক্রেতাকে জানিয়ে দেয় তার হিসাব কার্ড উক্ত ফেরত পণ্যের জন্য ডেবিট করা হয়েছে। পণ্যের ফেরতের এরূপ দলিলকে ডেবিট নোট বলে। প্রিয় শিক্ষার্থীরা, ডেবিট নোট ক্রেতা তৈরি করে, ডেবিট নোট ক্রেতা তৈরি করে। তাহলে ডেবিট নোট যত ক্রেতা তৈরি করে, একইভাবে ক্রেডিট নোট কে তৈরি করবে? ক্রেডিট নোট বিক্রেতা তৈরি করবে। ঠিক আছে? তাহলে বিক্রেতার কাছে বিক্রিত পণ্য ফেরত এলে বিক্রেতা প্রাপ্ত মালের পূর্ণ বিবরণ একটি কাগজে লিখে ক্রেতার নিকট প্রেরণ করে জানিয়ে দেয় যে তারপর তাদের হিসাব খাত উক্ত ফেরত মূল্যের জন্য ক্রেডিট করা হয়েছে। এরূপ নোটকে ক্রেডিট নোট বলা হয় এবং ক্রেডিট নোট বিক্রেতা তৈরি করেন। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা একটু পর্যন্ত বুঝতে পেরেছ। আমরা আজকের আলোচনা হচ্ছে একটু পর্যন্ত। আগামী ক্লাসে আমরা নেক্সট পরবর্তী বিষয়গুলো অর্থাৎ 3য় অধ্যায় থেকে আলোচনা করব। তো আবারও দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ নেক্সট পার্টে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।